লেডিস ক্লাব আড্ডায় সবাইকে সাদর আমন্ত্রণ। আমি আরজু মান্দারা বকুল, আর আমার সাথে আছেন দুজন গুণী মানুষ। কথা না বাড়িয়ে পরিচয় করিয়ে দেই, এমনিতেই আমরা আড্ডা শুরু করলে সময় যেন ফুরুত করে উড়িয়ে যায়। আমার ডান দিকে আছে গুলশান আরা, একজন গৃহিণী। গৃহিণী মানে কিন্তু এটা ছোট কিছু নয়। কেমন আছেন গুলশান আপা? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আর আমাদের এখানে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। বাহ, আমারও ভীষণ ভালো লাগছে। আমরা অনেক আড্ডা দেব। জি। তার আগে আমি এদিক থেকে নাহার কামাল আহমেদ, কথা সাহিত্যিক, গবেষক, অনুবাদক। কেমন আছেন আপনি? আমার 7 ছেলে মেয়ে। তাহলে তো অনেক ভালো। 5 ছেলে 2 মেয়ে। অনেক ভালো ভালো থাকার কথা আর কি। এত 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 ছেলে মেয়ে নিয়ে ছেলে মেয়ের সন্তান সাথে নিয়ে। এখন কেউ নেই, একজন শুধু দেশে আর সব বাইরে। ও আচ্ছা আচ্ছা, আসা যাওয়া করে। বাহ বাহ। আজকে এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে, এখানে এসেও ভালো লাগছে, আপনাকেও ভালো লাগছে, সবকিছু মোটামুটি ভালোই সবকিছু, লাগছে। হ্যাঁ সবকিছু মিলিয়ে আমাদের অনেক ভালো লাগছে। তাহলে আড্ডার বিষয়টাও একটুখানি বলে দিই। ভীষণ রকমের মানে বহে সমান্তরাল একটা ব্যাপার আছে না, ওরকম একটা আজকের শিরোনাম, যে সারা জীবনের মানুষের জন্ম থেকে একদম শেষ অবধি যে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত, সেটা হলো চাওয়া পাওয়ার সীমারেখা। সবখানেই কিন্তু সব কিছুর একটা শেষ আছে, সীমা আছে, কিন্তু আমাদের জীবনের চাওয়া পাওয়ার সেই সীমাটা কত দূর, তা আমরা আজকে শুনবো আমাদের আড্ডায় আছেন গুলশান আপা, নাহার আপা, তাদের সাথে কথা বলবো। তার আগে একটুখানি বলে নেই আপনাদের জন্য, গতকাল ছিল 22 শ্রাবণ। আমরা জানি আমাদের কবি গুরু রবীন্দ্রনাথ, যাকে ছাড়া আমাদের চলে না বলতে গেলে, তার প্রয়াণ দিবস। তার প্রতি শ্রদ্ধা রেখে আজকের এই আয়োজন শুরু করতে চাচ্ছি। আজকের তারিখটা কিন্তু ভীষণ সুন্দর, খেয়াল করেছেন? 7/8/2026, এটা হলো ইংরেজিতে, হ্যাঁ। আর বাংলা মাসের এবং আরবি মাসের মজার ব্যাপার হলো এই মাসটা কিন্তু একসাথে শুরু হয়েছে। আজকে সফর, যে ইংরেজি মাসটা, সেই মাসেরও 23 তারিখ চলছে এবং বাংলায় 23 শ্রাবণ চলছে। এবং রবীন্দ্রনাথের একটি গানের লাইন মনে পড়ছে, তোমারও অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি যাই, কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথা বিচ্ছেদ নাই। তো এই যে যাত্রা, এই যাত্রা পথে আমাদের চাওয়া পাওয়ার সীমারেখা কতটুকু। আমি প্রথমে, যেহেতু গৃহিণী মানে উনি যে কিছু না করে সে সব করে একদম, তো আমার মনে হয় গুলশানারা আপাই খুব ভালো বলতে পারবে যে আমাদের জীবনের এই চাওয়া পাওয়ার সীমারেখাটা কেমন হওয়া উচিত, কোথায় থামা উচিত। স্কুলে যখন ছিলাম তখন মনে হতো যে আমাকে প্রত্যেক ক্লাসে ফার্স্ট হতে হবে, ওটাই আমার চাওয়া পাওয়ার বছর শেষে একটা উদ্দেশ্য ছিল। একদম। এরপরে যখন হায়ার এডুকেশনে যাব তখন মনে হতো আমাকে এখানে চান্স পেতে হবে, ওটাও মনে হতো যে এটাই আমার চাওয়া পাওয়া হয়তো এখানে শেষ। তারপরে যখন পড়া শেষ করে আমরা কর্মজীবনে ঢোকার চেষ্টা করি, তখন আসলে প্রথম চাকরি মনে হয় মানুষের কোনো বিশেষ চয়েস থাকে না, মনে হয় যে একটা কিছু হলেই হবে, আমাকে আর কি টিকে থাকতে হবে। তারপরে যখন আস্তে আস্তে সময় যেতে থাকে, চোখ খুলতে থাকে, অভিজ্ঞতা বাড়তে থাকে, তখন মনে হয় যে চেঞ্জ করি বা বেটার অপশন খুঁজি। এভাবে এক সময় ফ্যামিলি লাইফ চলে আসে, তখন জিনিসপত্র, বাসা, ছোট বাসা, একটু একটু করে সংসার গোছানো, এরপরে আস্তে আস্তে স্বপ্ন তৈরি হয়, বাচ্চা এসে যায়, হয়তো মনে হয় কি এই খাটটা পুরানো হয়ে গেছে, পাশের বাসার ভাবির দেখলাম যে বা ছোট হয়ে গেছে, বাচ্চা নিয়ে হচ্ছে না, তখন আমাকে আরেকটা খাট কিনতে হবে। মনে হয় বাসাটা আর একটু বড় হইলে ভালো হতো, বারান্দা একটু বড় হইলে ভালো হতো। এভাবেই আসলে দিন যত যায়, বয়স বাড়ে, মানুষের চাওয়া পাওয়ার সীমারেখাও কিন্তু আমার মনে হয় বিস্তৃত হতে থাকে। কারণ আমি এই সীমারেখা পেরিয়ে যেতে ইচ্ছে করে, আসলে মানুষের চাওয়া পাওয়ার মধ্যে কোনো সীমারেখা আসে না, একটার পর একটা আসতেই থাকে। কিন্তু মনে হয় কোথাও গিয়ে একটু সীমারেখা টানা উচিত। ওই কথায় পরে আসব। তাহলে আমি এখন নাহার আপার কাছে যাচ্ছি।
আপনার লেখালেখি কখন থেকে শুরু? লেখালেখি অ্যাকচুয়ালি নিজে নিজে লিখতাম ক্লাস 9-10-এ থাকতেই। বাহ, তো তখন কোনো টাবলিশ হয়নি। আমার প্রথম পাবলিশ হয়েছে 1953 থেকে। বাহ, তো বেগমে লিখতাম। তারপরে ওই আমার হাজব্যান্ড তো ইউনিভার্সিটিতে ছিলেন, তো ইউনিভার্সিটির সব গৃহিণীরা মিলে একটা ম্যাগাজিন, বার্ষিক ম্যাগাজিন ছিল গৃহশ্রী, তো ওইটাতে লেখা দিতাম। তো তারপরে সেরকমভাবে নিজে নিজেই লিখতাম নিজের খুশিতে। তো অনেক দিন পরে বইয়ের আকারে বের হলো। আমার 2টা গল্প সমষ্টির বই আছে। আর আমি কিছু কালেকশন করেছি। আমার বাড়িতে আগেই বলেছি কিশোরগঞ্জে। তো আমাদের ছোটবেলায় দেখতাম যে কোনো কিছু অকেশন হলেই কতগুলি মেয়ে তারা এসে গীত বলতো, গীত গাইতো। তো এখন তো কোনো ফাংশন হলে ক্যাসেটের গান বাজায়, হায়ার করে লোক আনে, কিন্তু সেইগুলি এখন আর নাই। কিন্তু আমার স্মৃতিতে কিন্তু ওরা আছে। তো সেই গীতগুলি অনেক কষ্ট করে আমি কালেক্ট করে এডিট করেছি একটা বইয়ে। বাহ। তারপরে আমার একটা কবিতার বই আছে, ছোট গল্পের বই আছে 2টা। তো এইরকম আর কি, খুঁটিনাটি আর কি। এই যে আপনার নামের সাথে কামাল আহমেদ যুক্ত আছে, এটা কিভাবে, কবে যুক্ত হলো? আমার হাজবেন্ডের নাম কামাল উদ্দিন আহমেদ ছিল। আচ্ছা, তো উনি তো নাই এখন। তো আপনার বিয়ে হয়েছিল কবে? আমার বিয়ে হয়েছে অনেক অল্প বয়সে, বিয়ে হয়েছে 51-এ। আচ্ছা আচ্ছা, তখন কি পড়তেন? আমি তখন সবে মাত্র ম্যাট্রিক পাস করেছি। আচ্ছা আচ্ছা, তার মানে বিয়ের পরে কি আপনাকে যে সহযোগিতা দিতেন আপনার হাজবেন্ড? হ্যাঁ, সহযোগিতা। উনি মানে মেন্টাল অনেক সাপোর্ট দিয়েছেন আমার পড়াশোনায়। আমি পরে পড়াশোনা করেছি, ম্যাট্রিক পাস করে বিয়ে হয়ে গেল, 12 বছর পরে আবার পড়াশোনা করে গ্র্যাজুয়েট হলাম। বাহ, ইকোনমিক্সে গ্র্যাজুয়েট হলাম। তো আমার হাজব্যান্ড সবসময় মেন্টাল সাপোর্ট দিয়েছেন, কিন্তু কোনো প্র্যাকটিক্যাল সাপোর্ট দিতে পারে নাই। কারণ এতগুলি ছেলে মেয়ে নিয়ে আমার শাশুড়ি থাকতেন, দেওর থাকতেন, আরও আত্মীয় স্বজন থাকতো, সব কিছু আমাকেই ম্যানেজ করতে হতো। মানে সব কিছু ম্যানেজ করে তারপরে তুমি বাইরের কাজ করো বা যা খুশি করো, এইরকম তো? হ্যাঁ। তো এক্ষেত্রে কি এরকম হয়েছে, যেহেতু আমাদের আজকের বিষয় চাওয়া পাওয়ার সীমারেখা, মানে আগে পরে কিছু নাই, চাওয়া পাওয়ার সীমারেখা আপনাকে কি মানে কখনো টানতে হয়েছে যে এর পরে আর আমার কোনো চাওয়া পাওয়া থাকতে পারে না, অথবা এর চেয়েও বেশি চাওয়া পাওয়া থাকলে ভালো হতো? সেটা তো এ ব্যাপার, চাওয়া পাওয়া তো এক এক সময় এক এক রকম হয়। ছোটবেলায় যখন শৈশবেই বলতে পারেন, তো তখন ইচ্ছে হতো যে সবাইকে খুশি রাখবো, মা বাবার কথা মতো চলবো, সুবোধ বালিকার একটা ইয়ে ছিল ভিতরে। তারপরে যখন বিয়ে হয়ে গেল অল্প বয়সে, কিন্তু আমি বাড়ির বড় বউ, অনেক দায়িত্ব, তখন মনে হয়েছে এই দায়িত্বগুলো আমি ঠিক মতো পালন করতে যেন পারি, সবসময় সেইটাই মনে ছিল। তা এখন আমার ছেলে মেয়ে আল্লাহর রহমতে বড় হয়ে গেছে, এখন ওদের উপরে আমার কোনো দায়িত্ব নাই, বরং ওরাই আমার দায়িত্ব কিছু কিছু করতে চায় যতটুকু পারে। তা এখন আমার একমাত্র চাওয়া পাওয়া হচ্ছে যে ওরা যেন ভালো থাকে, আমার পরিবারের এবং আশেপাশে যারা আমার ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আছে, সবাই যেন ভালো থাকে। আমি যেন সবার জন্য কিছু না কিছু করতে পারি। আমার ক্ষমতা এখন সীমিত, বয়স হয়ে গেছে, আগে যেরকম করতে পারতাম এখন হয়তো পারি না, কিন্তু মনের দিক থেকে সবাইকে আমি সাপোর্ট দিতে চাই, তাদের পাশে থাকতে চাই। আর একমাত্র সবচেয়ে বড় চাওয়া যে এখন তো বয়স হয়ে গেছে, আল্লাহ যেন আমাকে, আল্লাহর নাম মুখে নিয়ে শান্তিতে আমাকে ওই পারে নিয়ে যায়, সেটাই। হ্যাঁ, যেতে তো হবেই, জন্মিলে মরিতে হয়, এরকম একটা কথা আছে না, যেতে তো হবেই। কিন্তু যা কিছু চাওয়া পাওয়া তা কিন্তু আমাদের এই জগতে, এই দুনিয়াতেই আছে। এখন আমার এই বয়সে সেরকম কিছু চাওয়া পাওয়া নাই। আমার ছেলে মেয়েরা ভালো থাকুক, আমার আত্মীয় স্বজন আশেপাশে আমি যেন সবার জন্য কিছু না কিছু ছোট হইলেও করতে পারি, সেটাই আমার একমাত্র চাওয়া। তার মানে চাওয়া পাওয়া চলতেই থাকবে, কিন্তু চাওয়া পাওয়ার ধরনগুলি যদি একটু বদলানো যায় আর কি। যে যেখানে গিয়ে আমি ঠেকে গেলাম গুলশান আপা, যে যেখানে গিয়ে আমার স্বপ্নটা থেমে গেল, তাহলে ওই পারে গেলে নির্ঘাত আমি জলে পড়ে যাব, সেক্ষেত্রে আমাকে হয়তো পথ ঘুরিয়ে আবার একটু পিছন ফিরতে হবে। তো আপনি তো লেখালেখি করেন, লেখক হিসেবে আপনার কি মনে হয় না যে এই যে মানুষের জীবনের যে অনেক সময় অতিরিক্ত চাওয়া,
আমরা ওই যদি কবিতাতেই যাই যে এই জগতে হায় সেই বেশি চাই, আছে যার যার ভুরি আছে ভুরি, আছে যার ভুরি ভুরি। তো এই লাইন থেকে আমাদের একটা বিষয় কি মনে হয় না যে এই বিশ্ব জগতের অতিরিক্ত চাওয়া পাওয়া মানুষের জীবনকে অনেক সময় আরো সংক্ষিপ্ত করে দিতে পারে? হ্যাঁ, অতিরিক্ত চাওয়া পাওয়া যেটা নাকি সাধ্যের বাইরে এবং যেটাতে কোনো মঙ্গল নাই, কল্যাণ নাই। চাওয়া পাওয়ার মধ্যে যদি শুধু নিজে চাওয়া পাওয়া চাইলে হবে না, পারিপার্শ্বিক যা অবস্থা অন্যদের, নিজের হোক বা কাছাকাছি মানুষের সবারই যদি কিছু মঙ্গল হয়, সেই চাওয়া পাওয়াটা অনেক মূল্যবান। আর যদি শুধু নিজেকে নিয়েই যদি চাই, আমি টাকা চাই, পয়সা চাই, সেই চাওয়া পাওয়াটা হয়তো মানুষের স্বাভাবিক প্রবৃত্তি থেকে আসে, কিন্তু সেটা আমি খুব একটা ভালো মনে করি যে সবাইকে নিয়েই সংসার। কাজেই আমার চাওয়া পাওয়ার মধ্যে যেন শুধু নিজেকে আবর্তিত না করি, অন্যরাও যেন থাকে, সেটাই। আসলে এই জগতে আমরা সবাই একসাথে থাকতে এসেছি, একসাথে বসবাস করতে এসেছি। একে অপরের ভালো লাগা, ভালো থাকা সুনিশ্চিত করাটাও মনে হয় একটা চাওয়া পাওয়ার মধ্যেই পড়ে। বাহ, অনেক ধন্যবাদ। আমি আবার গুলশান আপার কাছে ফিরে যাচ্ছি। পরিবারে কে কে আছে? আমার হাজবেন্ড, আমার 2 ছেলে। আচ্ছা, আর আমার বাবা মাও আছেন। মা বাবা বেঁচে আছেন? শ্বশুর শাশুড়ি? শ্বশুর নাই, শাশুড়ি আছেন। আচ্ছা আচ্ছা, মানে সবাইকে নিয়ে তো মোটামুটি মানে একটা একান্ন জীবন পার করেন নাকি? না, আমার বাবা মা তো ঝিনাইদহে থাকেন। ও আচ্ছা আচ্ছা, শ্বশুর শাশুড়ি ওইখানেই থাকেন, আমরা এখানে আমাদের নিজেদের সংসার। ও আচ্ছা আচ্ছা, বাহ। তো এই যে বাচ্চা, আপনার বাচ্চারা, আপনি যেটা শুরু থেকে বলছিলেন আপনার 2 ছেলে গল্পটা আর কি, হ্যাঁ, তো ওরা কি এই সময়ের সাথে তাল মিলিয়ে এই যে চাওয়া পাওয়ার সীমারেখা এই ব্যাপারটা বোঝে নাকি অন্যদের অনেকের মতো অবস্পনা করে? আমি ওদেরকে ওভাবেই বড় করার চেষ্টা করেছি যে আমাদের যে লিমিটেশন অর্থনৈতিক, তার সীমার মধ্যে ওদেরকে রাখতে। কারণ চাওয়া মাত্রই সবকিছু যদি পেয়ে যাই, তাহলে পরবর্তী পাওয়াটাই আসলে আর ওই মূল্যায়নটা থাকবে না। আর যেহেতু ছেলে বাচ্চা, প্রয়োজনের অধিক পয়সা যখন ওর হাতে পড়বে, তখন ওর একটু ইমব্যালেন্স হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। ওই জন্য ওদের প্রয়োজনীয় সবকিছু যতটা সম্ভব আমার হাজবেন্ড বা আমি সাথে রেখে করার চেষ্টা করি। আর যেটা একদমই যে ফ্রেন্ড সার্কেলের সঙ্গে বের হয়েছে, সেক্ষেত্রে তো কিছু পয়সা ওদেরকে দিতেই হয়, এরকম করে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, যেন সঙ্গদোষে ওরা পথভ্রষ্ট না হতে পারে এবং সব সময় সব পরিস্থিতিতে যেন মানিয়ে নিতে পারে। জি, আচ্ছা আচ্ছা, বাহ। অবসরে কি করা হয়? আমি তো পেছনে চাকরিতে ছিলাম গত 3 বছর আর কি। আমি এখন বাসায় গৃহিণী পরিচয়। মানে ইচ্ছা করে অবসর নিয়েছেন? ইচ্ছা করে না, কিছুটা বাচ্চাদের স্বার্থেও। কারণ আমি যখন শেষ স্কুল ছেড়েছি, তখন আমার বড় ছেলেটা বেশ রেজাল্ট খারাপ করছিল। তো আমার হাজবেন্ড শুধু একদিনই বলেছে যে অন্যের বাচ্চা মানুষ করে কি হবে, তোমার নিজের বাচ্চারই তো রেজাল্ট খারাপ হয়। তো কথাটা আমাকে এত বেশি আঘাত করেছে, আমি পরের দিনই ছেড়ে চলে এসেছি। তাতে অবশ্য সুফল হয়েছে। আর সব সময় দেখতে পেরেছি, কারণ স্কুলে আমি যত সময় ছিলাম ওই সময়টা আসলে ছেলেরা তো একটু অস্থিরই হয় বেশি, মেয়েদেরকে একটু আমার মনে হয় ম্যানেজ করা সম্ভব। জন্মগতভাবে আর কি ওরা একটু অস্থির। আর এই বর্তমান সময় মেয়েরাই একটু বেশি পড়াশোনা করে আমার যা মনে হয়, ছেলেরা একটু কম করে। তো ওই সুবিধাটা আমি পরে ওদেরকে দিতে পেরেছি। তারপরে অবসর এখন আমি বাসায় নিজেই সবকিছু করি, আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই। ও বাবা। আর আমার ছাদে একটা ছোট বাগান আছে। যেহেতু আমাদের ভাগের বাসা, মানে যে ফ্ল্যাট কেনা, তো ওইখানে পুরা ছাদ আমার না, আমার যে যতটুকু ভাগে এসেছে আমি ওর মধ্যে আমার প্রায় 87 থেকে 88টা বড় টবে গাছ আছে। তো ওইটার পেছনে আমি প্রত্যেকদিন একদম বৃষ্টি ছাড়া ছাদে গিয়ে কাজ করার চেষ্টা করি। মানে ওইটা আমার এখন অন্যরকম একটা প্রশান্তি, সীমাহীন ভালোবাসা। মানে ওদের কাছে গেলে আমার মনে হয় যে আমার একটু প্রেশার বেড়ে গেছে বা কমে গেল, এরকম যদি আমি ফিল করি, সবকিছু ফেলে ছাদে উঠলাম,
ওদের সঙ্গে গিয়ে মনে মনে নিজেই কথা বলি। অসাধারণ অসাধারণ। এই ব্যাপারটা আবার আসবো, এখানে আসলে জীবনের কোনো সীমারেখা নেই যাওয়া পাওয়ার আমার মনে হয়। আর পরে আসছি, একটুখানি বিরতিতে যাবার সময় হলো। রবীন্দ্রনাথেরও আরেকটা লাইন আছে যে আমার যা ছিল তা গেল চলে, যা নেই তার ঝোঁকে। তো কি ছিল এই ভাবনাটা ফেলে রেখে কি আছে সেটাকেই বেশি করে ভাবতে হবে। তাই বিরতিতে যাচ্ছি এবং সময় মতো ফিরে আসব, সেই পর্যন্ত সাথেই থাকতে হবে। ফিরে এলাম বিরতি শেষে। ওই যে এখানেও একটা সীমারেখা বেঁধে দেওয়া আছে যে এই সময়ের মধ্যে যেতে হবে, আবার এই সময়ের মধ্যে আসতে হবে। সাথে আছো তোমরা, আছেন সবাই, এই বিশ্বাস নিয়ে আবারও আড্ডায় ফিরে যাচ্ছি। তার আগে জুমের বন্ধুরা, তোমাদের বলছি তোমরা যারা যুক্ত হতে চাও জানো যে ওখানে জুম আইডি এবং পাসওয়ার্ড দেয়া আছে। জলদি জলদি তৈরি হয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। গুলশান আপা এবং নাহার আপার সাথে আমাদের অনেক গল্প বাকি আছে। নাহার আপা থেকে আসি। হ্যাঁ, আমরা শুনছিলাম যে যেখানে সীমারেখা নেই, সীমাহীন আনন্দ ভালোবাসা, সেটা হলো গাছের সাথে থাকলে আনন্দ লাগে। আমার কথাও কিছু বলবো, আপা সুন্দর করে বলেছে যে যখন কোনো কিছুতে ভালো লাগে না, কোনো কিছুতে ভালো লাগে না, তখন গাছের সাথে থাকলে ভালো লাগে। তো নাহার আপা এরকম কিছু মনে করেন কি না যে আমার সাংসারিক সময় বা যাপিত জীবনের অনেক কঠিন সময়কে একটুখানি পিছনে ফেলতে এক ধাপে চলে যাওয়া যায় ভালো কোথাও, সেটা গাছের মাধ্যমে? হ্যাঁ, গাছ আমার ছোটবেলা থেকেই প্রিয়। তো আমি আগে তো এখনকার বাড়িগুলিতে ইউনিভার্সিটির কোয়ার্টারে থাকতাম, অনেক জায়গা ছিল, তো আমি অনেক বাগান টাগান করতাম সব কিছু। তো ওইখান থেকে পাকিস্তান গভর্নমেন্ট আমাকে আমার কিচেন গার্ডেনের জন্য অ্যাওয়ার্ডও দিয়েছিল। ও বাবা, অ্যাওয়ার্ডও দিয়েছিল, কারণ এটা আমি নিজের থেকেই ভালোবাসি। যে আমার এখন আমি ফ্ল্যাটে থাকি, একটু সামান্য একটু ছাদের মতো আছে, ওইখানে বোধহয় গাছের ঠাসাঠাসি। তো ওইটার মধ্যে যখনই চট করে ওইখানে গিয়ে শুধু 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 ঘুরে আসি, আর কিছু না। এমন কোন গাছটায় কোন ফুল ফুটলো, কোনটা পাতাটা ঝরে গেল, এটা একদম আমার মুখস্থ থাকে। তা আমার ছেলে মেয়েরা তো সবাই এখন প্রায় বাইরে, শুধু একটা মেয়ে এখানে থাকে। তো এখন আমার কাছে মনে হয় যে গাছেই আমার ছেলে মেয়ে, ওইটাকেই লালন পালন করি, করি। তো ওইভাবেই আমার ভালো লাগে আর কি। ওইটা আমার একটা সময় কাটানোর এবং আমার একটা ভালো করার মনের দিকে খোরাক পাই আমি। একদম একদম। আর আমিও গ্রামের মেয়ে, আপনিও তো গ্রাম থেকেই হয়তো এই গাছপালার প্রতি একটা ভালোবাসা, ভালো লাগা জন্মেছে, যেহেতু ছোটবেলার কথা বলছেন, তাই না? আমরা কিন্তু ছোটবেলায়, আমি বিশেষ করে গাছের সাথে কথা বলতাম। এরকম কি গুলশান আপার হয়? হ্যাঁ, আমি তো বোটানিতে পড়েছি। তো আমার বাসায় এখন যখন সবাই আসে, তো যারা আমাকে জানে যে আমি পড়েছি বোটানিতে, তো সবাই মনে করে যে বোটানিতে পড়েছে এই জন্য হয়তো গাছের প্রতি এত ভালোবাসা। কিন্তু আমার বাসা বলেন, যেখানে যতটুকু জায়গা আছে ফাঁকা রাখা যায় গাছ আর কি, দেখতে ভালো লাগে। আর একটা বারান্দায় তো জাস্ট হাঁটা চলা করা যায়, এরকম একটা অবস্থা। তো ওরা মনে করে যে আমি বোটানিতে পড়েছি বলে গাছের প্রতি আমার এত টান, কিন্তু আসলে না। আমার গাছের প্রতি ভালোবাসা আমি যখন থেকে মোটামুটি বুঝতে শিখেছি, সম্ভবত 8-9 বছর হবে, আমার বাবার থেকে। আমার বাবা খুবই গাছের প্রতি ওনার দারুণ ঝোঁক। যখন আমাদের কি টিনের বাড়ি উঠান ছিল, ওই সময় আমাদের একটা প্রায় 6 ফিট হাইটের একটা গোলাপি গোলাপ গাছ ছিল, যেটা আমার স্মৃতিতে এখনো অটুট। তো ওনাকে আমি দেখেছি যে ওই সময় যশোর বলেন, কুষ্টিয়া বলেন, যেখানে যে গাছের সন্ধান সে আর কি পেয়েছে, উনি সরকারি চাকরি করতেন। তো উনি ওইটা কালেক্ট করতেন। পরে যখন আমাদের 2 তলা বাড়ি হয়েছে, আমাদের ছাদে আসলে ওই যে জাস্ট একটা হাঁটা চলার জায়গা আছে, মানে মালটা বলেন, জামরুল, ভ্যারাইটিস গাছ। আমি আসলে ওনার থেকে এই শখটা আমার ওই ছোটবেলা থেকেই আসছে। এখন ওই স্বপ্নটা আমার পূরণ হয়েছে। হ্যাঁ, চলমান। আর যখন নার্সারিতে যাই, আমাকে নার্সারিতেই বেশি দেখা যায় শপিং মলের থেকে। আমি ঢাকা শহরের নার্সারি বেশি চিনি বলতে গেলে। তো মনে হয় যে এবার কিনে শেষ করবো, আর কিনবো না,
কিন্তু পারা যায় আবার না। যখন নার্সারিতে যাই, নতুন কোনো গাছ আসে বা ওনারা যে বলে ম্যাম এটা আসবে, তখন আমি পরের সপ্তাহে আবার যাই। আবার যাই। মানে আমার হাত খরচে যে টাকা আমি ম্যাক্সিমাম গাছের পেছনে খরচ করি। বাহ, কারণ অসাধারণ। ওই এখন কিন্তু একটা গাছের পেছনে আপনি যেহেতু জানেন, বড় টব বলেন বা মাটি কিনে গাছ কিনে প্রায় 500-600 টাকার মতো খরচ হয়ে হ্যাঁ, যায়। অনেক খরচ। তো আমি আমার হাত খরচ নিজের অন্য কোনো খরচে আসলে আমি ওটা ব্যালেন্স করতে পারি না, আমি গাছের পেছনেই দেই, তাও আমার আসলে তৃপ্তি নাই। মানে এখানে আপনার এখানে হ্যাঁ, আমি এখানে সীমারেখা টানতে পারবো না কখনো। পারা যাবে না আর কি। এরকম আর কি কি ক্ষেত্রে হয়? উনি বলেছেন যে ওনার যে গাছ নিয়ে যে ভালো লাগা, সেখানে উনি কোনো সীমারেখা টানতে পারবে না। তা আপার এরকম আর কোন ভালো লাগা আছে যেটাতে আপনি সীমারেখা টানতে পারবেন না? গাছের ব্যাপারে তো আছেই, সেটা ছোটবেলা থেকেই আছে। হ্যাঁ, হ্যাঁ। আর এখন আমি বই পড়তাম খুব, সারাদিন সংসারের কাজে সময় পেতাম না, তো রাত্রে 10টা থেকে শুরু করতাম এই একেবারে সকাল পর্যন্ত। তো এখন এত বই আমাকে কে যোগান দেবে? আমার প্রিয় রাইটারদের লেখার বই বের হলেই আমার হাজবেন্ড কিনে দিতেন, সেটা কয়টা দেবে? আহা, আবার তাই তো তো। রাত্রে সারাদিন সংসারের কাজে ব্যস্ত থেকে রাত্রে সবাই ঘুমায়, আমি পড়ি সকাল পর্যন্ত। তারপরে এমন হলো যে ওই বাইরে থেকে বই কিনা বইও আর কুলাচ্ছে না, তো আমাদের পাশের বাসায় ইউনিভার্সিটি কোয়ার্টারে ফিজিক্সের টিচার ডক্টর মতিন চৌধুরী থাকতেন, ওনার মেয়ে আজিমপুর স্কুলে পড়ে, তো ওনারাও জানে যে আমার বইয়ের পড়ার খুব নেশা। তো বলে, চাচি আপনাকে বই এনে দেবো স্কুল লাইব্রেরি থেকে, বিকালে এনে দেবো, সকালে আমাকে ফেরত দেবেন। ঠিক আছে, তাই সই, তুমি এনে দাও আমাকে। তো রোজ বিকালে একটা বই পাঠিয়ে দিত ওদের স্কুলের লাইব্রেরি, আমি সারা রাত্র পড়ে সকালে আবার ও স্কুলে যাওয়ার আগে দিয়ে দিতাম। তো আমার বইয়ের একটা নেশা ধরতে গেলে, তো এখন তো নেশা এবং এই যে মানে অসাধারণ পারদর্শিতা যে এক রাতের মধ্যে শেষ করে ফেরত দিচ্ছে, ওকে ফেরত দিতে হবে। তা এখনো সেই নেশাটা ভিতর থেকে তো ওই করে, কিন্তু শরীরে কোলায় না যে এখন যে সারা রাত্র আগের মতো জেগে পড়বো, হয়তো 12টা-1টা পর্যন্ত পড়ি, তারপরে আর পারি না। না পারা পারা যায় না। তারপরও আপনাকে দেখে যে ঝলমলে লাগছে। আপনি যখন বললেন যে 51 সালে আপনার বিয়ে হয়েছে, না 51 সাল বললেন? 51 সালে, আর আমার মার জন্ম হয়েছে 52 সালে। আচ্ছা, তার মানে আমার 51 সালে অবশ্য আমার বয়স কম ছিল খুব, 16 বছর পুরো হওয়ার 1 মাস বাকি ছিল। আচ্ছা আচ্ছা। এই আমি আমার বাবা ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন 7 বছর কন্টিনিউয়াস, এবং পরে আবার রাষ্ট্রদূত ছিলেন। তো আর আমার দাদা ছিলেন আগের দিনের মানুষ, খালি বলতেন বিয়ে দাও বিয়ে দাও। আমি প্রথম নাতি, কাজে আমার বিয়ে হয়েছে তখন 16 বছর পুরো হওয়ার 1 মাস বাকি। ম্যাট্রিক পাস করেছি, ফার্স্ট ডিভিশনে, স্কলারশিপ ছিল, সব বাদ দিয়ে আমার হাজবেন্ডও আবার নাফিল ফেলো নিয়ে 1 বছরের জন্য গ্লাসগো চলে গেলেন, তো ওখানে আমি গেলাম। তারপরে ছেলে মেয়ে একটার পর একটা হয়ে গেল, 12 বছর পরে আবার পড়াশোনা শুরু করলাম। এটা একটা দারুণ ব্যাপার। এটা 12 বছর পরে পড়াশোনা করলাম প্রাইভেটে, ইন্টারমিডিয়েট দিলে ফার্স্ট ডিভিশন স্কলারশিপ ছিল, তারপরে ইডেন ডিগ্রি কলেজ থেকে ইকোনমিক্সে গ্রাজুয়েট করলাম। তার মানে এই যে অল্প বয়সে বিয়ে হলেও স্বামীর কর্মসূত্রে সেখানে চলে গেলেন, নিশ্চয়ই আনন্দেই ছিলেন, সন্তানাদি এলো, আনন্দেই ছিলেন, তারপরেও কিন্তু এই যে চাওয়া পাওয়ার যে একটা সীমারেখা, সেটা গাছের কিন্তু প্রতি ভালোবাসা আমার সারা জীবনেই ছিল। বললাম না যে পাকিস্তান গভর্নমেন্ট থেকে আমাকে অ্যাওয়ার্ড দিল আমার কিচেন গার্ডেন দেখে। বাহ বাহ, অসাধারণ। উনি তো এখন তো বাংলাদেশের মানে পাকিস্তান দেখেছেন, বাংলাদেশ দেখেছেন, 69, 71 সবই দেখেছেন, সবই দেখেছেন। ত্রিকালদর্শী। না খুব ভালো লাগছে, এবং আপনাকে দেখে আমাদের ভালো লাগছে। তাও পুরা ওপেন না, ওইখানে গাছ থেকে দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি, যেহেতু অভ্যাসটা ভিতর থেকে সেজন্য কিছুটা, একটু ড্রাগন ফ্রুট, একটু লেবু গাছ, একটু শিউলি ফুলের গাছ, এগুলি। আচ্ছা, ওই সময়ে আপনার প্রিয় লেখক কারা ছিলেন? প্রথম যখন ছোটবেলায় তখন ছিল নিহারঞ্জন গুপ্ত, ডিটেকটিভ বই। হ্যাঁ, আমি কিরিটি। হ্যাঁ, তারপরে ঠিক মাঝারি বয়সে আশাপূর্ণা দেবী আমার খুব প্রিয় লেখক ছিলেন। প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথা, ওগুলি সবই পড়েছি। ওই যে মোটা মোটা বই সারা রাত্র পড়তে হতো, ছাড়তে পারতাম না। তারপরে ওই যে লেখক গজেন্দ্র কুমার মিত্রকে, যে কলকাতার কাছে, উপকণ্ঠে, উপকূল, তিনটা একসাথে আছে। তো ওইগুলি তো এখনো পড়ি, তো এখন সারা রাত্র পারি না
শরীরে কোলায় না যদি আরে সম্ভব না, এখন হয়তো আমরাই তো পারি না, আপনি 12টা তাও- একটা হয়তো বড় জোর 2টা, তার বেশি পারি না, কারণ নিজেই ভয় পাই যে কালকে শরীর খারাপ হয়ে যাবে। আচ্ছা, আপনি লেখক, আমি গুলশান আপার কাছে আসবো, নাহার আপার কাছে আসি। সেটা হলো আড্ডা মানেই তো একটু গসিপও, তাই না? এই যে সীমারেখা আমাদের যে আজকের শিরোনাম, সেটার পরিপ্রেক্ষিতে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। সেটা হলো যে অনেকেই যে এই আড্ডায় তো আমরা আসলে অনেক অন্যরকম আড্ডা দেই, কিন্তু ঘরে বা ঘরের বাইরে যখন ছেলেমেয়েরা এখনকার যুগে আড্ডা দিচ্ছে, কথা বলছে, তখন অনেক কিছু এমন বলে যেটা আসলে সমাজের সাথে যায় না। তো সেই জায়গাটাতে কিভাবে একটা সীমারেখা আনা যায় অথবা আনা উচিত কিনা? আমি ঠিক ব্যাপারটা বুঝতে পারলাম না। এই যে অনেক কথা বলে না অনেক ছেলে বা অনেক মেয়ে, অনেক কিছুতে হয়তো মা বলল যে আজকে তুমি তাড়াতাড়ি বাড়িতে ফিরো, কিন্তু বাচ্চা বলছে যে সবাই তো দেরি করে, আমি দেরি করলে দোষ কোথায়? তো এই যে স্বভাব আমাদের এখন, যে চটুল স্বভাব, সেখান থেকে কি একটু সীমারেখা টানা উচিত? কিছু তো সীমারেখা, এখন যুগের পরিবর্তন হয়ে গেছে। আমাদের ছেলেমেয়েরা আগে যেরকম মেন্টালিটি নিয়ে তাদেরকে বড় করতে পারতাম, যা বলতাম তাই শুনতো, এখন তাদের এক্সপোজার অনেক বেশি। তাদের বিশ্বের সাথে নানানভাবে, টেলিভিশন হোক এই হোক, অনেক কিছুর সাথে তারা এখন পরিচিত। কাজে তাদের নিজেদেরও একটা মন মানসিকতা তৈরি হয়েছে। কাজে ইচ্ছা মতো আগের মতো যে শুভ ছেলে মেয়ের মতো যা বলবো তাই করবে, তা করবে না। তাদের যে ইয়েটা, তাদের যে মানসিকতা, সেটাকেও আমাদের বুঝতে হবে যে তারা কি চায়, কেন চায়, এবং সেটা যত খারাপ পথে না যায় সেটা দেখতে হবে। তাদেরকে আমরা সাপোর্ট দিব ঠিকই, কিন্তু তাদেরকে আবার ইয়েও করে রাখতে হবে, একটু রাশ টেনে ধরতে হবে যে তারা যেন ঠিক পথে চলে। একদম একদম। অনেক ধন্যবাদ। গান শোনা হয়? গান শুনতাম আগে, এখন কম শুনি। কার গান বেশি শুনতেন? কার গান শুনতাম? আগের দিনে গানগুলি বেশি শুনতাম। সেই হেমন্তের গান তো সবসময় প্রিয়, সবসময়ের জন্য। হ্যাঁ, হেমন্তের গান। তারপরে ওই আরো ছিল, এখন আমার হ্যাঁ কিশোর কুমার তো উনি তো অনেক পরে এসেছে, উনি যে সময় কথা বলছেন অনেক পরে। তালাত মাহমুদ ছিলেন, হ্যাঁ, তো ওইগুলি শুনতাম। আচ্ছা, তাইলে আমরা আবার একটু গুলশান আপার কাছে আসি। এই যে সীমারেখা, যেটা আমরা একটুখানি গসিপের মধ্যে গেলাম, উনি তো মুরব্বী মানুষ, উনি এখনো উনি একটা সুন্দর মনের স্থানে আছে আর কি। কিন্তু ওনার সময় বাচ্চারা ভালো ছিল, সেই জন্য বলছি যে আপনার সময় আপনি ভালো বলতে পারবেন, যে অনেক সময় অনেক বেফাস কথাও বলে ফেলে, বেফাস কাজও করে ফেলে, যে কী হবে করলে। তো এই জায়গাতে আমার মনে হয় এই যে জীবনে চাওয়া পাওয়ার যে সীমারেখা, তা শুধু এই যে খাবারের জন্য নয় যে আমাকে খেতেই হবে, আমাকে পড়তেই হবে। তো জীবন যাপন, জীবন ধারণ এবং পৃথিবীতে নিজের একটা পদচিহ্ন রেখে যাওয়ার জন্য একটা সীমারেখা কিন্তু দরকার আছে। সেটা কেমন হলে ভালো হয়? আমার মনে হয় আমাদের জেনারেশনই শেষ যারা বাবা মায়ের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারিনি, কিন্তু এখনকার জেনারেশন একেবারেই আলাদা। আমার নিজের বাচ্চাদেরকে দিয়েই দেখি, ওরা মাঝে মাঝে এমন কিছু কথা বলে, মানে বেফাস কথা, যেটা আমি বিব্রত হই। আচ্ছা, কারণ বাসায় তো আমরা ওইগুলা বলি না, আমি বা আমার হাজব্যান্ড কেউই আমরা বলি না, কিন্তু ওরা যে বলে, আমার মনে হয় যে আসলে যখন ফ্রেন্ড সার্কেলের সঙ্গে থাকে তখন নিশ্চয়ই তারা এভাবেই কথা বলে। তো আজকে যেমন আমার বাচ্চা একটা খুবই একটা বেফাস কথা বলছে, যেটা আমি খুবই বিব্রত। তো আমি বললাম, তুমি কি ফ্রেন্ড সার্কেলে গিয়ে এগুলাই শিখো? বলছে না না, আমি তো কখনো বলি না, আজকেই বললাম। তো আমি বলছি, তুমি বাসায় এভাবে বলবে না, আর আমার ভালো লাগে না। তো বললো আচ্ছা ঠিক আছে। এটা আসলে ওরা বাইরে এগুলো বলে, বাসায় হয়ে যায় হঠাৎ করে বের হয়ে গেছে। কিন্তু বাইরে বললেও ওরা তো কোনো না কোনো পরিবারের সন্তান, হ্যাঁ, পরিবারের সন্তান, যেটা বাসায় ইউজ টু না, কিন্তু আজকে যেমন বলে ফেলে সে নিজেও পরে লজ্জিত হয়েছে। তো এটা সময়ের ধরিয়ে দিতে হবে, মানে সময়ের প্রয়োজনে হয়তো ওরা এরকম হয়ে গিয়েছে। আর বিশেষ করে মোবাইল তো একটা বিশেষ ব্যাপার।
এটা যন্ত্রের যন্ত্রণা। আসলে আমি এখন বড় হয়ে গেছে, সব সময় তো নিজের আয়ত্তে রাখতে পারবো না, রাখা ঠিকও না, কারণ ওকে তো নিজের মতো করে বেড়ে উঠে নিজেকেই চলতে হবে। আচ্ছা, ও কিভাবে ওদেরকে আরো মানে সহজাতভাবে এগিয়ে দেওয়া যায় সেই প্রসঙ্গে পরে আসবো। একটুখানি সময় হলো বিরতিতে যাবার। ওই যে এখানেও সীমারেখা টানতেই হয়। ফিরবো একটু পরে, সে পর্যন্ত সাথে থাকুন। আর জুমের বন্ধুরা আড্ডায় যুক্ত হওয়ার জন্য উঠে পড়ে লাগুন। এই তো ফিরে এলাম বিরতি শেষে, আবারও আড্ডায় ফিরে যাব। অপেক্ষা করছি জুমের বন্ধুদের জন্য। আর তোমরা যারা ওপাশে, টেলিভিশনের ওপাশে থেকে আমাদের দেখছো, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল, কারণ তোমরা না থাকলে আমাদের সকল কিছুই ব্যর্থ। কোথায় যেন ছিলাম, ছেলে মেয়েদের নিয়েছিলাম আর কি। হ্যাঁ, তো এই যে ওরা পরিবার থেকে কিন্তু আসে সবাই। আমরা ভাবছি যে বাইরে থেকে শিখে আসছে। গুলশান আপা বলছে যে আমার বাসায় তো এসব বলি না, বাহির থেকে শিখে এসছে। কিন্তু বাহির বলে তো কিছু নেই, কারণ মানব শিশু জন্ম নেয় একটা পরিবারে, দুজন মানুষের মাধ্যমে, বাবা মা যাদেরকে বলি। তো পরিবার থেকে ওরা একটা কালচার, একটা কৃষ্টি শিখে কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে যায়। না, এটা তো আমি আমার বাচ্চা যখন প্রথম ইউনিভার্সিটিতে গেল, আমি ওকে প্রথম কথা বলেছিলাম যে মেয়েদেরকে রেসপেক্ট দিবে। একদম। তো ও তখন বাসে করে যাওয়া আসা করতো। তো আমি বললাম, তোমার কাছে যে সামনে যদি কেউ থাকে, যে তুমি সিটে বসে আছো, একজন বয়স্ক মহিলা বা কোনো মেয়ে দাঁড়িয়ে যাচ্ছে, তুমি কিন্তু তাকে বসতে দেবে। ও না তখন খুব বলেছে যে কেন আমি কষ্ট করে যাব আরেকজনকে বসতে দিব। তুমি যদি তোমার মাকে ভালোবাসো তাহলে অবশ্যই তাকে বসতে দিবে। এটা তখন ওই মানুষটা বুঝবে যে হ্যাঁ, তুমি তোমার মায়ের থেকে ভালো ঘরে ভালো শিষ্টাচার শিখে বড় হয়েছে। আর আমার হাজবেন্ড ওদের সাথে খুবই ফ্রেন্ডলি। আমার মনে হয় এখনকার বাবারা অনেক ফ্রেন্ডলি, ও একেবারে বন্ধুর মতো মিশে ওদের সাথে। যে কোনো বিষয়ে আমরা আসলে কথা বলতে পারি, আমরা যে কোনো বিষয়েই কথা বলতে পারি। কারণ আমার মনে হয়েছে যে আমি যদি ওদের সঙ্গে ফ্রেন্ড না হই তাহলে ও শেয়ার করবে কার সাথে। একদম এটাই বলছি। ওদের যে কোনো কিছু, যে কোনো চাওয়া পাওয়া আগে আমাকে বলে। আমি অনেক সময় বলি যে বাবাকে বলো না কেন, বলে কি না তোমাকে, বাবা তো তোমার কাছেই জিজ্ঞেস করবে যে দিব নাকি, তো তোমাকে বলাই ভালো, তুমি বললে আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাই। মানে ওদের সাথে আসলে আমার সম্পর্কটা এরকমই। আমি মানে ওরা সীমারেখাটা বুঝে ফেলেছে যে মার মাধ্যমে যেতে হবে বাবার কাছে, যে মা বললেই বাবা দিয়ে দিবে। এখানেও দেখেন সুন্দর একটা সীমারেখা চলে এসেছে। আচ্ছা গুলশান আপা, গান শুনেন, বই পড়েন? অবশ্যই গান শুনি। আর বই পড়াটা হয়েছে ছোটবেলা থেকে, যখন আমাদের হারিকেন ছিল, কারেন্ট ছিল না, তো কেরোসিন তখন ঢাকা ডাইজেস্ট নামে একটা বের হইতো, মানে মাসে একটা। তো আমার আব্বা ওইটা অফিস থেকে কিনে নিয়ে যাইতেন। আমি আর আমার মায়ের বয়সের ডিফারেন্স হলো 18 বছরের। কিন্তু আমরা দুজন কে পড়বে কাড়াকাড়ি করে, তখন সবাই ঘুমিয়ে গেছে, মেঝেই বসে মাঝখানে হারিকেন, আমি আর মা পড়তেছি, মানে উনি কিছু পড়লো আমি কিছু পড়লো, অপেক্ষা। তারপরে এভাবে হয়েছে। এবং আমার বড় বাচ্চা যখন আমি কনসিভ করি, তো ওই সময় শুনেছি যে অনেক বই পড়লে বাচ্চা নাকি খুব জ্ঞানী হয়। তো আমার হাজব্যান্ড মোটেও, উনিও ইউনিভার্সিটি গ্রাজুয়েট, তো উনি ওই যে গল্পের বই পড়তে ওনার খুব একটা পছন্দ না। কিন্তু অনেকেই মনে করে যে এটা একটা সময় নষ্ট। মানে প্রচুর নীলক্ষেত থেকে আমাকে ওই সবই ওই যে মোটামুটি ভলিউমগুলি এনে দিয়েছেন। আমি শুধু ওনাকে বললাম যে তুমি যদি এই বইয়ের 2টা পৃষ্ঠা একবারে শেষ করতে পারো তাহলে আমি আর কখনো তোমাকে বই কিনতে বলবো না। কিন্তু সে 1 পৃষ্ঠা পড়ার পরে বলছে না না তুমি বলো, বই কিনতেই বলো, কিন্তু আমি এটা পড়তে পারবো না। মানে ওনার এত আগ্রহ কম ছিল। তো ওই সময়টা আমার বেশি বই পড়া হয়েছে। পরে বাচ্চা হয়ে যাওয়ার পরে সবকিছু মিলে আমি এখন আর লেখালেখি করতেন, অভ্যেস ছিল? না, লেখালেখি আমি করি নাই, কিন্তু স্কুলে সবই করেছি। স্কুল সময়টা আসলে আমার কাছে মানে এখন মনে হয় যে ওই সময়টাই জীবনে সব থেকে বেশি আনন্দের ছিল। কোন দশকে স্কুল পাস করেছেন? আমরা 92 এর এসএসসি, মানে 90 দশকের। ওই সময় তো সিনেমা বলেন, গান, অন্যরকম সবকিছুতে একটা ভরপুর একটা ইমেজ ছিল ওই সময়, পরিশীলিত ভাব তখনও ছিল। হ্যাঁ, অনেক সুন্দর একটা পরিবেশ ছিল। সিনেমা হলে আমরা কিন্তু মাকে নিয়ে গিয়েই
সিনেমা দেখতে পারছি, কিন্তু এখন তো এটা সম্ভব না। সম্ভব হয় না। এটা হয় না এখন। পছন্দের গান? আমার পুরানো দিনের বিশেষ করে সৈয়দ আব্দুল হাদি, এন্ড্রু কিশোর, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, এদের গানই আমার ভালো আচ্ছা, লাগে আচ্ছা। বেশি। এখনকার শিল্পীদের আমি আসলে ওইরকম চিনিও না, মনে থাকে না, মনেও হ্যাঁ। থাকে না। আর টিভি খুললেই তো দেখি নতুন নতুন সব মুখ, সব আসলে মুখ, ওইরকম হ্যাঁ। চিনিও না। কিন্তু ওই সময়ের গান এখনো মনের মধ্যে একটা দাগ কেটে দাগ যায়। কেটে থাকে। অনেক ধন্যবাদ। আপার কাছে আসছি, নাহার আপা। আপনার বই কতগুলা? আমার বই মানে আমার লেখা বই, হ্যাঁ। আটটার মতো, ছোট বড় মিলে। 8টার মতো হবে। সবগুলি কি ছোট গল্প? না, কবিতার বই আছে, কবিতার বই। ছোট ছোট গল্প, টিনেজারদের জন্য একটা আছে, বড়দের জন্য একটা আছে ছোট গল্প, বড়দের জন্য 2টা আছে ছোট গল্প। না, সবাই তো দেখি বেশিরভাগ ছোটদের জন্য লেখে আর বড়দের জন্য লেখে। আপনি তো মাঝ বয়সী টিনেজ, মানে যারা কিশোর কিশোরী, তাদের জন্যও লিখেছেন। দারুণ তো। ওই যে আমার শিশু একাডেমি থেকে একটা পত্রিকা বের হতো শিশু নামে, তো ওইটাতেও আমার কিছু লেখা বের হয়েছে। আচ্ছা আচ্ছা। আগে, আর এর আগে বেগমে নিয়মিত লিখতাম প্রথম জীবনে। তখন তো মেয়েদের একটাই ছিল, বেগম। বেগম পত্রিকা। বেগম, তো বেগম পত্রিকা আমার লেখা উঠতো। বাহ, আমার কাছে কয়েকটা সংখ্যা আছে বেগমের, খুঁজে দেখবো তো। অনেক আগের কথা তো, অনেক আগের, হ্যাঁ হ্যাঁ। আমাদের মায়েদের সময়, আমাদের নানির সময়। তবে পড়াটা এখনো পুরাপুরি ছাড়তে পারি না। আগে যেমন সন্ধ্যা থেকে শেষ পর্যন্ত পড়তাম, এখন আর সেটা পারা যায় না, শরীরে কোলায় না। আহা। আমার মনে আছে যে আমার মেয়ের বিয়ে হয়েই কানাডা চলে গেছিল। তা আমার বড় মেয়ে এবং খুব অ্যাটাচ ছিল, তো ও যাওয়ার পরে ছেলেরা চলে গেছিল আগেই। আচ্ছা। তা আমার এত মন খারাপ লাগতেছে যে ও যাওয়ার 15 দিন পরে আমি চলে গেছি ওকে দেখতে। তা রাত্রে সবাই ঘুমিয়ে পড়েছে, তখন ওর আমাকে যে ঘরে থাকতে দিল সেখান থেকে এক মোটা এক বই, তাই বইটা পড়া শুরু করলাম। সে সারা ওই বই এমন যে আমি আর ছাড়তে পারলাম না। বইটা সকালে শেষ হলো, তখন আমি উঠলাম। বইটা ছিল আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি। প্রথম প্রতিশ্রুতি, এটা আমিও একটানে পড়েছিলাম। না, এত মানে এটা ছাড়া যায় না ধরতে গেলে। তো প্রথম প্রতিশ্রুতি পড়ে তারপর দেশে আসলাম, এসে দেখলাম যে এটা আরো 2টা পার্ট আছে। আর এই সুবর্ণলতা আর বকুল কথা। হ্যাঁ, ওই বকুল ওনার নাতনি, বকুলই পুরো গল্পটা বলছে আর কি। তো এখনো বই পড়ি, কিন্তু এখন শরীরে সারা রাত্র পড়ার মতো না, ঠিকও না। এখন ওই যে একটু সীমারেখা টানতে হবে, নিজের শরীরের যত্ন নিতে হবে, তাই না? আপনার বাচ্চারা এই যে 7টা না, 5টা ছেলে 2টা মেয়ে, তো তখন তো আপনি সীমারেখা টানেননি, মনের আনন্দে মানে সন্তানদেরকে লালন পালন করেছেন। এখনকার সময়ে কি? সন্তান না, আমার দেওর আমার বাসা থেকে ডাক্তারি পাশ করছে, বিয়ে করেছে। আমার ননাসের ছেলেরা থাকতো, আমার দেওরের ছেলেরা থাকতো, মানে এক্সটেন্ডেড ফ্যামিলি আর কি। বয়সে কম ছিল, কিন্তু দায়িত্ব অনেক ছিল, অনেক বেশি ছিল। বাহ, অসাধারণ। আপনার বাচ্চারা লেখা পড়ে? আপনার লেখা পড়ে? সবাই পড়ে না। সবাই পড়ে না, না? আমার একটা ছেলে আমার লেখার খুব ভক্ত, সবসময় খোঁজখবর করে, কি লিখলাম কি করলাম ওরকম। আর সবাই মামুলি, কিন্তু আমার বড় ছেলের বউ পড়ে আমার লেখা, সে খুব অ্যাপ্রিসিয়েট করে, সে পড়ে। বৌমা কি করেন? বৌমা কিছুই করে না, সে এমনি আর্টিস্ট, ছবি টবি আঁকে, আর অনেক রকমের রান্না করে, নতুন নতুন রান্না করবে, আমরা গেলে খাওয়াবে। রান্নাও তো একটা শিল্প। ঘর সংসার খুব ভালো করে করে। বাহ বাহ, এটাও দরকার আছে জীবনে, তাই না? ছবি আঁকতে পারে সুন্দর। আচ্ছা, আপনার সামনে মনে হয় আপনার লেখা বই আছে, তাই না? জি। আচ্ছা, আমাকে কিন্তু যাওয়ার সময় উপহার দিতে হবে। আমি বই পেতে ভীষণ ভালো পছন্দ করি। আর ওখানে এমন কিছু লেখা আছে কি যে এখন আমাদের জন্য, এই আড্ডার জন্য, আমাদের দর্শক বন্ধুদের জন্য একটু পড়ে শোনাবেন? না, সেরকম কিছু লেখা, সেরকম কিছু নেই। মা, মনে পড়ছে না? না, ওরকম কিছু লেখা। তাহলে গীত আছে যে কিশোরগঞ্জের মেয়েলি গীত, একটা করতে পারে উনি পড়ে। এখানে আপনি কবিতার বই নিয়ে এসেছেন না? হ্যাঁ, কবিতার বই নিয়ে। তাহলে ওখান থেকে একটা কবিতা পড়ে শোনান আমাদেরকে। কি ধরনের কবিতা চান? আপনার যেইটা পছন্দ আমাদের জন্য, কারণ আমি যেহেতু পড়িনি, তাহলে আমি বলতে পারতাম যে আপা ওইটাই পড়েন। হ্যাঁ হ্যাঁ, একটা ছোট্ট একটা কবিতা শুনে আমরা রেখে যাব। হ্যাঁ, কি ভালো লাগছে ওনাকে দেখে, যে আমাদের মানে মা দাদিদের সময়ের মানুষ। অনেক কিছু দেখেছেন উনি, অনেক কিছু। হ্যাঁ, আমরা যেটা শুনেছি শুধু বা বইয়ে পড়েছি। আচ্ছা,
এটা মানুষের জীবনের যেটা গোধূলি বেলার গান, এটার নাম। আহা, কত পল, কত দণ্ড, আর কত শত দিন, কালের গর্ভে বর্ষে বর্ষে হয়ে যায় লীন। আজ যে শিশুর মুখে আধো আধো বুড়ি, কাল সে দাঁড়াবে দীপ্ত পদভরে যৌবনের দ্বার খুলি। মধ্যাহ্ন সূর্য দেখো সায়ান্নে যায় অস্তাচলে, যৌবন জোয়ারও তেমনি লুটায় বার্ধক্যের কোলে। দেহে নাই বল, চোখে নাই রং, প্রাণে নাই কোনো স্বাদ, জীবন জুড়িয়া রয়েছে ভরিয়া শুধু এক অবসাদ। মুছে এই দুঃখবোধ, চেয়ে দেখো জগতের পানে, জন্মলগ্ন থেকে সৃষ্টি যাত্রা করে শুরু অন্তিম সন্ধানে। বিধাতার সৃষ্টি নিয়মেতে বাঁধা, ব্যত্যয় না হয় কোনো মতে, শৈশব যায় ধেয়ে ধাপে ধাপে বার্ধক্যের পথে। ভুলে গিয়ে হাহাকার মেনে নিয়ে এই সত্য চিরন্তন, বিশ্বাসে আশ্বাসে আজ নিজেকে করো সমর্পণ। তোমার জীবন সাধনা আর আবেগ বাসনার শুষ্ক কুসুমগুলি মালা গেঁথে নিয়ে নতুন প্রজন্মের হাতে দিয়ে যাও তুলি। বয়সের দুঃখভার আর যত মান অপমান, সেই সর্বশক্তিমান যেন দেন করে অবসান। এই হোক তবু গোধূলি বেলার গান। আহা, বাহ বাহ, অসাধারণ। এখানেও কিন্তু সময়ের ব্যাপারটা আছে, কিন্তু যে সীমারেখা টানতে হবে। আচ্ছা, আমি একটুখানি অনুমতি সাপেক্ষে বিরতিতে যাচ্ছি, বাকি আড্ডা পরে হবে। কি আর করা, সময়ের নিয়ম। যাচ্ছি, একটু পরেই আবারও ফিরছি। বিরতি শেষে ফিরে এলাম। আছে আমাদের সাথে নাহার আপা, গুলশান আপা, আর জুমে আছেন কয়েকটা বন্ধু আপা। দেখি কারা এসেছে, সেই পর্যন্ত কিন্তু আমাদের সাথেই থাকতে হবে। নাহিদা নীলি আপা আছেন, ওদিকে হাসিনা আপা আছেন, সুন্দর করে হাসছেন। হাসি মুখ দেখলেই তো মন ভালো হয়ে যায়। কেমন আছেন আপনারা? আর কাকে ডাকবো প্রথমে? আজকের বিষয় চাওয়া পাওয়ার সীমারেখা। নাহিদা নীলি আপা, আপনি আনমিউট করে বন্ধুদের সাথে কথা বলুন, আমাদের সাথে কথা বলুন। আনমিউট করতে হবে। আপা শোনা যাচ্ছে না। আপা শোনা যাচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, সম্ভবত এখানে কোনো কারিগরি ব্যাপার স্যাপার আছে। আমরা তাহলে গুলশান আপার কাছে থেকে একটু শুনতে চাচ্ছি যে আপা আমাদের ওনার নিজের লেখা কবিতা পড়ে শোনালেন। আপনার কি এরকম কিছু মনে আসছে যে আমাদেরকে 4 লাইন শোনানো যায়, অথবা কোনো গানের 2 লাইন? গান করতে পারি। বাহ, দেখেন। একেবারে যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। বাহ, এ জীবন তবুও কিছু না কিছু পেত। একেবারে যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা, আপনার এই যে লেখালেখি জীবনে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা একটু জুমে বন্ধুদের সাথে কথা বলে আসি, তারপরে আবার আপনার সাথে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, নাহিদা নীলি আপার কি মাইক্রোফোন ঠিক হয়েছে? হাসিনা আপা, এদিকে মিষ্টি আপা, কাকে ডাকবো? হ্যালো, জি জি জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, শোনা যাচ্ছে। হ্যাঁ, বলেন কেমন আছেন? শোনা যাচ্ছে আপু? শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, খুব ভালো আছি। এই যে গুলশান আপা, নাহার আপা, ওনাদের সাথে কথা বলেন। আর আজকের বিষয় চাওয়া পাওয়ার সীমারেখা, এই ব্যাপারে আপনার বক্তব্য কতটুকু সীমাহীন হবে অথবা অসীম হবে? আসলে আমাদের সবার মধ্যে তো আসলে গিভ এন্ড টেক একটা জিনিস আছে।
যে চাই, আমি যা চাবো আমার কিন্তু দিতে হবে, সেটাই হচ্ছে আসলে ওইটার মধ্যে সীমারেখা থাকা উচিত, সীমারেখা সবকিছুর মধ্যেই। তো আমি আমার চাইতে হলে আমার জানতে হবে দেওয়ার ক্ষমতাটা কার কতটুকু, অতটুকুর মতো আমার চাইতে হবে। অতিরিক্ত চেয়ে ফেলে কিন্তু আমার এটা তো পাওয়া হবে না, বরঞ্চ আরো অবস্থাটা ভালোই হবে না, তো মনটা খারাপ। তো আমার মনে হয় আর যা পাই তাই আলহামদুলিল্লাহ। তো চাওয়াটা আমার ওইরকমই হতে পারে যেন আমি পেতে পারি। আমি যেটা আমি পাবো না সেটা আমাদের কাছে চাওয়া উচিতও না। তো একদম। আমাদের যা চাইবো সেই যেন আমাদের সীমার মধ্যে থাকে, এবং যাই চাইবো সেটা যেন আমরা পেতে পারি, ওভাবেই চাওয়া উচিত। মানে একটা পরিমিতির মধ্যে থেকে। ধন্যবাদ আপা, ধন্যবাদ। হাসিনা আপার কাছে আসলাম, আনমিউট করে কথা বলুন। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে। সবাইকে অনেক সুন্দর লাগতেছে, সুন্দর সুন্দর কথা শুনতেছিলাম। আর ধন্যবাদ। গানটা তো আরো ভালো লাগলো, হ্যাঁ। সেই পুরোনো দিনের গান, অনেক ভালো লাগছে শুনে। তো যাই হোক আপু, চাওয়া পাওয়ার যে একটা সীমারেখা, এটা না প্রতিটা ক্ষেত্রেই চাওয়া পাওয়ার সীমারেখা আমাদের জানা উচিত এবং বোঝা উচিত, যে প্রত্যেকটা চাওয়া পাওয়ার মধ্যে একটা সীমাবদ্ধতা থাকে। এখন আমি হচ্ছে 10,000 টাকা ইনকাম করি, তার মধ্যে যদি আমার 20,000 টাকা চাওয়া পাওয়াই থাকে, ওটা তো কখনোই পূরণ করা সম্ভব না, বরং আরো অশান্তি, মানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তারপরে হচ্ছে আমি এক জায়গায় কোথাও কিছু করতে গেছি, ওইখানে দেখা গেছে অনেক বড় একটা প্রোগ্রামে আপা মনে করেন যে অ্যাটেন্ড করলাম, ওখানে আমার হচ্ছে আয় রোজগার এরকম, ওখানে সব হচ্ছে অনেক বড় বড় আয়োজন, বড় বড় গিফট, কিন্তু ওইটার মধ্যে থেকে অনেক সময় দেখা গেছে যে মনটাও ছোট হয়ে যায়, যে ওরা এরকম গিফট নিয়ে আসছে, আমি এটা পারলাম না, এটা মনে করা যাবে না। আসলে আপা আমার মনে হয় কি, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, যে আমার এরকম ইনকাম, আমাকে ওরা সম্মান করে দাওয়াত করেছে, এটাই আমার প্রাউড ফিল। আমার ইনকামে আমার যেটা যোগ্যতায় আমি নিতে পারি, সেটাই আমি মনে করি যে মানে আল্লাহ তাআলা যে আমাকে এটা তৌফিক দিছে, এটাই আমার জন্য অনেক বড় একটা প্রাউডের কথা। যে অনেকে তো আছে এরকম যাইতে পারে না, নিতে পারে না, নিজের চাহিদা অনেক সময় পূরণ করতে পারে না। ধন্যবাদ, ধন্যবাদ আপা, বুঝতে পেরেছি আপনি বৈষয়িক যে চাওয়া পাওয়া সেই কথাটা বলছিলেন, এটা জীবনে দরকার আছে। আর এ পাশে আছেন মিষ্টি আপা, না? আমার নাম কানিজ অরুণিমা। ও আচ্ছা আচ্ছা, বয়স হয়েছে তো চোখে একটু কম দেখছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন সবাই? হ্যাঁ, আমরা খুব ভালো আছি। আর আপনাদেরকে সাথে পেলে আরো ভালো লাগে। এখানে আমরা 3 জন, আপনারা স্ক্রিনে 3 জন, মোট 6 জন আমরা ষড়ঋতু হয়ে গেছি। চাওয়া পাওয়ার সীমারেখা, এই ব্যাপারে আপনার মানে বক্তব্য কি? কিছুক্ষণ আগে হাসিনা আপা বললেন, আরেকজন বললেন, তো আসলে আমাদের চাওয়া পাওয়ার মধ্যে তো একটা সীমারেখা থাকতেই হবে। আমরা যদি আয় বুঝে যদি ব্যয় না করি তাহলে হবে কি করে? আমার যদি আয় থাকে 20,000 টাকা, আর আমার যদি চাওয়া পাওয়াটা যদি 1 লক্ষ টাকা হয়ে যায়, তাহলে তো হবে না। আমাকে এর মধ্যে একটা লিমিট থাকতে হবে। লিমিট অনুযায়ী আমাকে কি করতে হবে? আমার চাওয়া পাওয়াটা এর মধ্যেই পূরণ করতে হবে। হ্যাঁ, প্রত্যেকেরই তাই থাকা উচিত আমি মনে করি। এটা যদি না থাকে তাহলে কেউ কখনো উপরে উঠতে পারবে না। মানে পরিমিতি, আবারও ওই একই কথায় আসতে হচ্ছে যে জীবনে চলার পথে পরিমিতি বোধ থাকতে হবে। ধন্যবাদ আপা, ধন্যবাদ। আমি তাহলে আবার একটু নাহার আপার কাছে ফিরে যাচ্ছি। আপনার যে এই যে সাহিত্যের যে পদচারণা, লেখালেখি, এই জীবন নিয়ে আপনি কি পরিপূর্ণ, নাকি আরো চাওয়া পাওয়া আছে? লেখার তো কোনো শেষ নেই, শেষ নেই। তা আমার সেই রকম তৃপ্তি হয় না, মনে হয় আর বড় বড় রাইটারদের লেখা পড়ি, খুব ভালো লাগে, তখন আমি যদি ওইরকম লিখতে পারতাম, এই ধরনের আর কি। আর এখন তো বয়স হয়ে গেছে, সেইভাবে সময়ও দিতে পারি না লেখার দিকে, শরীর টায়ার্ড হয়ে যায়, হয়ে যায়। তবে মনে হয় যে অনেক লেখা পড়তে ভালোবাসি বড় বড় লেখকদের, এখন তখন মনে হয় যে ওরা কি সুন্দর লিখছে, আমি যদি এরকম পারতাম, আমি কেন অতটা পারিনি। না, এই অতৃপ্তিটা থেকেই যাবে আসলে জীবনে। যে কোনো মানুষের, যে গান গাইতে পারে তার মনে হয় আরো ভালো গাইতে পারতাম যদি, যে লেখে সেও বলে আরো ভালো লিখতে পারতাম যদি, এই অতৃপ্তিটা থাকবেই। এখানে সীমারেখাটা আমার মনে হয় দরকার নাই। তো আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে গেছি। আপনার কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে, আমাদের উদ্দেশ্যে? বলার তো আমার চেয়ে আরো জ্ঞানী গুণী মানুষ আছেন বলার জন্য, তা আমি সাধারণ মানুষের যেরকম চিন্তা ভাবনা করি আর কি, যে মানুষের চাওয়া পাওয়ার যুগের উপর নির্ভর করে, সময়ের উপরে নির্ভর করে, তারপরে প্রত্যেকের নিজস্ব পরিবেশের উপরে নির্ভর করে। তো এখন আমি একজন স্কুল মাস্টারের স্ত্রী বা তার পরিবার যেরকম চাইবে,
একজন লক্ষপতি মানুষের পরিবার সেরকম চলবেন, তাদের চাওয়া অন্যরকম। তারা চাইবে নিত্য নতুন গাড়ি, আর যারা নাকি কম তারা পাবে ছেলে মেয়েদের মানুষ করি কিভাবে, পড়াশোনা করায়। কাজে চাওয়া পাওয়ার ধরনটা ব্যক্তি বিশেষে এবং পরিবেশের উপরে ডিপেন্ড করে সেইভাবে। তবে চাওয়া পাওয়াকে কখনোই লাগামের বাইরে উঠতে দেওয়া আমি উচিত মনে করি না। যতখানি সীমার ভিতরে থাকে সেখানেই সুখী হওয়া দরকার। তার নয় যদি সবসময় যদি চাওয়া পাওয়া শুধু বাড়তেই থাকে, তাকে নিজের মানসিক অশান্তি হবে, কিছু করতে পারবে না। এবং বরঞ্চ চাওয়া পাওয়ার ভিতরে শুধু নিজেকে আবর্তিত না রেখে অন্যদেরকেও যদি আশেপাশের আত্মীয় স্বজন হোক, বন্ধু বান্ধব হোক, তাদেরকেও যদি একটু ইনভলভ করা যায়, যে ওদের জন্য কিছু, ওদের চাওয়াটার দিকেও একটু খেয়াল করি, ওরা কি চায়, একটু যদি কিছু সবার জন্য, সবার জন্য সেটাই আমি মনে করি। অনেক ধন্যবাদ। গুলশান আপার কাছে একটু শেষ কথা শুনতে চাইবো ছোট্ট করে, তারপর আমার রবীন্দ্রনাথের একটা লাইন মনে পড়ছে আপার কথার উপর ভিত্তি করে, এটা বলতে বলতে আমরা বাড়ি চলে যাব, ঠিক আছে? প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি নেক্সাস টিভিকে আমাদেরকে এভাবে বসে সুন্দর একটা সময় পার করতে দেওয়ার জন্য। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমার পাশের মানুষটা অনেক বেশি কিছু আছে ওনার, বা ওইভাবে চলছে বলে আমাকে চলতে হবে এরকম না, অর্থাৎ আমাকে মানসিক। অনেক ধন্যবাদ। সময় তাহলে বিদায় নিয়ে চলে যেতে হবে। আবারও রবীন্দ্রনাথ দিয়ে শুরু করেছিলাম, রবীন্দ্রনাথের কথাই শেষ করে দিই। সবাই ভালো থাকবেন। আমি তোমার যাত্রী দলের রব পিছে, স্থান দিও হে আমায় তুমি সবারও নিচে। এই যে গুলশান নাহার আপা বলেছেন, গুলশান আপাও বলেছেন যে জাগতিক জীবনে আসলে আমাদের নমনীয় হতে হবে, তাহলেই ভালো থাকা যাবে জীবনে। সবার জীবনে এই যে একটা সীমারেখা, সেটি একটি আনন্দ পর্যন্ত থাকুক, পরের আনন্দ অতিক্রম করার আগে তার মধ্যেই বসবাস করব। সবাই আমরা খুব ভালো থাকব, আনন্দে থাকব। জীবন তো একটাই, চলে গেলে আর আসা হবে না। সবাই খুব ভালো থেকো, আবারও দেখা হবে সেই প্রত্যাশায় আজকের আড্ডার সীমারেখা টেনে দিচ্ছি। ধন্যবাদ।